কি হয়েছে? জানি না, কপিল কেউ বারবার বেল বাজাচ্ছে। আর আমি বাইরে বেরিয়ে দেখলাম বাইরে তো কেউ ছিল না। আমি গিয়ে দেখছি। স্নেহা, স্নেহা পাগল নাকি? এরকম কে করে? এরকম মাঝরাতে কে আসে বল? আমি আসি। আমি যদি এখন নর্মাল ভাবে বেল বাজাতাম আর তুমি এসে নর্মাল ভাবে দরজা খুলে আমাকে যদি জড়িয়ে ধরতে, তাহলে মজা হতো বলো? এইভাবেই মজাটা বেশি হলো, তাই না? কি জামাই বাবু? ঠিকই। পাগল, কেমন আছিস? একদম ঠিক। বাহ জামাই বাবু, কি সুন্দর চেহারা তোমার। এখন তো তোমার বিয়ে হয়ে গেছে, এইসব এখন কি জন্য? আসলে কি বলতো, যার নিজের শালি এত হট, তার নিজেরও ফিট থাকাই উচিত, রাইট? এবার তোমাদের দুজনের কথা হয়ে গেলে আমরা ভেতরে যাই। চলো। তুই হঠাৎ করে কি করে এলি? ইনফর্ম তো করে দিবি। সারপ্রাইজ দিদি, আমার এক্সামটা শেষ হয়ে গেল, তাই ভাবলাম যে জব্বলপুর যাওয়ার আগে তোমাদের এখানে এসে একটু সময় কাটিয়ে যাই। সেই জন্য আমি ইন্দোর থেকে সোজা ভোপালে চলে এলাম। এই সব তো ঠিক আছে, কিন্তু বাবাকে জানিয়েছিস কি? সকালে কল করে নেব দিদি। দিদি, বেবি কোথায়? কিছুই তো বোঝা যাচ্ছে না। আরে পাগল, চতুর্থ মাসে দেখা যায় নাকি? 1-2 মাস পর দেখা যাবে। কি বলো তো, এই বেবির জন্ম হতে 9 মাস কেন সময় লাগে? আগে হতে পারে না নাকি? কিছু জিনিস ঠিকঠাক সময় এলেই ভালো লাগে স্নেহা। আচ্ছা, এবার তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যা, আমি তোর জন্য কিছু খাবার বানাচ্ছি। না দিদি, আমার এখন খেতে একদম ইচ্ছে করছে না। আমি শুতে যাব, আমি ঘুমোতে যাচ্ছি। আরে তুই এখানে কেন শুচ্ছিস? ওপরে গিয়ে শো না। এখন এতগুলো সিঁড়ি দিয়ে উঠতে হবে? আমি এখানেই কমফোর্টেবল আছি। তুই শুধরবি না। চল, কোনো ব্যাপার না, আমি তোর ব্যাগগুলো ওপরে রাখছি। চল শুয়ে পড়। গুড নাইট। গুড গুড নাইট। দিদি, লাইটটা বন্ধ করে দাও। আর প্লিজ এসির কুলিংটা একটু বাড়িয়ে দাও প্লিজ। হ্যাঁ ম্যাডাম, গুড নাইট। স্নেহা, স্নেহা, আরে এখনো শুচ্ছে। ওঠ ওঠ, কফি ঠান্ডা হয়ে যাবে। কি হয়েছে দিদি? এই কম্বলটা আমার গায়ে কে দিল? আমি। রাতে তুমি ঠান্ডায় কাঁপছিলে। এই নাও ব্রেকফাস্ট। মা, তুই জানিস এই খাবারও না তোর জামাইবাবু বানিয়েছে। বা জামাই বাবু, দারুণ ব্যাপার তো। তুমি রান্নাও করতে পারো? আচ্ছা জামাই বাবু, তুমি এত রোজগার করো, তাহলে একটা মেড রাখতে পারতে। আরে তুই যখন শুয়েছিলি না, তো মেড এসে ঝাড়া পোছা মাজা সব করে গিয়েছে। আর খাবার দাবার তো আমি আর মা মিলে বানিয়ে। হ্যাঁ, যখন থেকে আমি প্রেগনেন্ট হয়েছি তখন থেকে কিচেনে আমার নো এন্ট্রি। কেননা তোমার জামাইবাবু বউয়ের সেবা করছে। ভালোই হয়েছে, এখন তুমি এসে গেছো। এবারে তুমি দিদির খেয়াল রাখবে। আরে ছোট বোনেরও তো একটা দায়িত্ব থাকে। আন্টি, আমার কাছ থেকে কিছু আশা করো না। আমি তো নিজের সেবা করাতে এসেছি, তাহলে আমি কেন এই বাড়ির কাজ করব? আমি কোনো এই বাড়ির কাজ বাজ করতে পারবো না। আচ্ছা মা, তোমাকে কেউ শেখায়নি যে বড়দের প্রণাম করতে হয়? এই প্রণাম টনাম করার যুগ চলে গেছে আন্টি। এখন তো এইভাবে জড়িয়ে ধরার সময়, তাই না দিদি? স্নেহা মা, যদি একটু সংস্কার আর ঘরের কাজকর্ম কিছু শেখো,
তাহলে বিয়ের পর তোমার কোনো অসুবিধা হবে না। বিয়ে? বিয়ে কে করবে? আর যদি কখনো বিয়ে করিও তাহলে কোনো মেড রাখবো, মেড। এমনিতেও আমি এই বাড়ির কোনো কাজবাজ করব না, আমি আমার বরকে দিয়ে করাবো সব কাজ, আর নিজে রোজগার করব। হ্যাঁ, দিদি তোমাকে দেখে রাগ হচ্ছে। কেন? তুমি কত লাকি, এত ভালো হাজবেন্ড পেয়েছো যে তোমাকে এত ভালোবাসে, তোমার এত যত্ন করে। তোমার দিদির ভাগ্য খুব ভালো যে কপিলের মতো ছেলেও পেয়েছে। আমার কপিলের মতো নয়, কপিলকেই চাই। তো কপিল তো একটাই আছে, যাকে আমি পেয়ে গেছি। তো তুই এখন না কপিলের মতো দিয়ে কাজ চালিয়ে নে, আর তাড়াতাড়ি রেডি হয়ে যা, মন্দিরে যেতে হবে। মন্দিরে কেন? আরে ওই কারণ গর্ভবতী মেয়েদের মন্দিরে যেতে হয়, সৎসঙ্গ করা উচিত, ভালো ভালো কথা শোনা উচিত। কারণটা হলো মা যা দেখে আর শোনে বাচ্চাও সেরকমই জন্ম নেয়। হ্যাঁ, তো মা ও হতে চলেছে, বাচ্চা ওর পেটে রয়েছে, আমি ওখানে গিয়ে কি করব? আমার কি কাজ ওখানে? দেখো, আমি এখন আরেকটু ঘুমোবো বাবা, আমার দ্বারা এসব হবে না। জামাই বাবু, সরি সরি, কি হয়েছে স্নেহা? ওই ওয়াশরুম ইউজ করার ছিল। আমায় 2 মিনিট দাও, আমি এক্ষুনি রেডি হয়নি। এমনিতে নিচে একটা ওয়াশরুম আছে আর গেস্ট রুমেও একটা আছে। ওকে। ওকে। আউচ! কি হয়েছে? পাটা মুচকে গেছে। আমি পেন রিলিফ লাগিয়ে দিচ্ছি। এবার ঠিক আছে? যদি বেশি ব্যথা হয় আমাকে ফোন করবে, আমি অফিস থেকে চলে আসবো। বাই। স্নেহামা, হ্যাঁ, মেয়েদের এইভাবে থাকতে নেই। কিন্তু আমি তো এভাবেই বসি আন্টি। আর মা, এই ধরনের জামা কাপড় একেবারেই পরা উচিত নয়। ভালো লাগছে না আমাকে? গায়ে ওড়না দিতে পারতে। ওড়নাটা তো একটা ওল্ড ফ্যাশন আন্টি, আমি তো মডার্ন যুগের মেয়ে। তোমাদের দুজনকে দেখে মনেই হয় না যে তোমরা 2 বোন। তোমার মধ্যে একটা সংস্কার আছে, আর এই যে তোমার বোন বড়দের সাথে কিভাবে কথা বলে, কত তফাৎ তোমাদের দুজনের। মা, একটা বয়সের পার্থক্য তো আছে। ওর বয়স মাত্র 19 বছর আর আমার এখন 28। আর ও না ছোট থেকেই এমন জেদি, দুষ্টু আর বাবার প্রিয়। ও শুধু বাবার কথাই শোনে। আসলে তুমি তো মায়ের কাছে বড় হয়েছো, তাই জন্য এইরকম। আর এই তো যখনই জন্মালো তখন মাই চলে গেল। একে আর সংস্কার কে শেখাবে বলো? তোমার পা কেমন আছে? পা? পায়ে কি হলো? পায়ে ওই একটু মুচকে গেছিল দিদি। আরে কিন্তু বলিসনি কেন আমায়? এটাতে বলার কি আছে? দেখো, ঠিক হয়ে গেছে। আচ্ছা, একটা ভালো খবর আছে বুঝলে। আমি যে ছুটির জন্য অ্যাপ্লাই করেছিলাম সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এবার আমি গোটা দিন বাড়িতে বসে বসে অফিসের কাজও করতে পারবো আর তার সঙ্গে সঙ্গে তোমার সেবাও করব। কিন্তু কপিলের কি প্রয়োজন ছিল? এখনো তো ডেলিভারিতে অনেক দিন বাকি, আর এতে তো তোমার স্যালারি কেটে যাবে।
ঠিক আছে তো, আজকে কাট হচ্ছে, কালকে বেশি পেয়ে যাব। আর এমনিতেও স্যালারি কি আমাদের ভাবি সন্তানের থেকে বেশি গুরুত্বপূর্ণ? এবার তোমার কোনো কাজ করার দরকার নেই, সব কাজ আমি আর মা মিলে করব, বুঝেছো? কিন্তু জামাইবাবু, দিদির জন্য আমরা তো নার্সও রাখতে পারি, তাই না? আরে যখন বাড়ির লোক ওর খেয়াল রাখতে পারবে তখন নার্সের কি প্রয়োজন? আসলে কি জানো তো, সন্তানের জন্ম দেওয়াটা শুধু মায়ের একার দায়িত্ব নয়, বাবারও কিছুটা থাকে। তাই আমরা বরং এটা করি, মা বাচ্চার খেয়াল রাখবে আর আমি বাচ্চার মায়ের। কোনো হাজবেন্ড নিজের ওয়াইফকে এত ভালো কি করে বাঁচতে পারে? আরে জামাইবাবু, তুমি? এখন ব্যথাটা কেমন আছে? ভালো আছে। সকালবেলা তুমি দরজার আড়ালে দাঁড়িয়ে কি দেখছিলে? আমি আমি তো আমি তো শুধু আমাকে দেখছিলে, তাই তো? হুম? জামাইবাবু, বোধহয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার পার্সোনালিটি, তোমার কথা বলার ধরন, তোমার গলার আওয়াজ, যেভাবে তুমি দিদির খেয়াল রাখো। সব রিপোর্ট এসে গেছে, বাচ্চা আর বাচ্চার মা দুজনেই ভালো আছে। আর আমি অপেক্ষা করতে পারছি না, তাড়াতাড়ি আর 3 মাস কেটে যাক, যাতে আমরা আবার ভালোবাসতে পারি একে অপরকে। কতগুলো মাস হয়ে গেল তোমাকে একটুও কাছে পাইনি, আর আমি অপেক্ষা করতে পারছি না। তুমি কিছু বলছো না কেন প্রীতি? আই এম রিয়েলি সরি প্রীতি। কি হলো? আই এম সো সরি। আমার মনে হয়েছিল যে, আর আমি ওকে। আরে কি হলো? তোমার চোখ মুখের এরকম অবস্থা কেন? আমি ভেবেছিলাম ও তুমি, আর আমি ওকে পেছন থেকে। তো কি হয়েছে? ভুল করে হয়েছে না? জেনে বুঝে তো করনি। আর যদি জেনে শুনেই করতো তাহলে? এই জন্মে তো নয়, পরের 7 জন্মেও কপিল এরকম কাজ করতে পারে না। কি করছো জামাইবাবু? ফ্রুট স্যালাড বানাচ্ছি তোমার দিদির জন্য। দিদি তো ভীষণ লাকি যে ও তোমাকে পেয়েছে। জামাইবাবু, আমি তোমাকে হেল্প করব?
তোমার আবার কিচেনে কবে থেকে ইন্টারেস্ট এলো? কিচেনে আমার কোনো ইন্টারেস্ট নেই, আমার ইন্টারেস্ট তো তোমার উপর। তুমি যদি আমাকে ভালোবেসে রান্না শেখাও না, আমি তাহলে রান্নাও শিখে নেব। তাই নাকি? আগে তাহলে নাও, শুরু করে দাও। স্নেহা, হ্যাঁ আন্টি। তুমি রান্নাঘরে কি করছো? আমি আসলে জামাইবাবুকে হেল্প করতে এসেছি। তোমার দিদি ওখানে একা বসে বোর হচ্ছে, যাও ওর সাথে সময় কাটাও, যাও। কপিল, আমার কথা শোন, তুই এই মেয়েটার থেকে দূরেই থাক। এই চালচলন আমার একেবারে ঠিক লাগে না। কি ধরনের জামা কাপড় পরে, তোর সাথে গায়ে পরে কথা বলে। মা, আজকালকার দিনে ছেলেমেয়েরা এরকমই হয়, আর এটা তো ওর ছেলে মানুষই। আসলে কি বলতো, যেসব জিনিস তোমার কাছে অপছন্দের সেগুলো ওদের কাছে নর্মাল। ছোট, যখন ওর বয়সে আমি ছিলাম আমার বিয়ে হয়ে গিয়েছিল। হাসিস না, আমার কথা শোন, ওই মেয়েটাকে আমার ভালো লাগে না। অল্প বয়সে কোনো একজন ব্যক্তির প্রতি আকর্ষিত হওয়া সাধারণ ব্যাপার, কিন্তু যদি সেই আকর্ষণ আপনার সমস্ত সম্পর্ককে ভেঙে রেখে দেয়, তো সেখানে জন্ম নেয় এক নতুন অপরাধ। নমস্কার, আমি হলাম অমিত পাচৌরি আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। আজকের এই নতুন এপিসোডে আমরা আপনাদেরকে দেখাবো এক চাঞ্চল্যকর ঘটনা, যা আপনি ভাবতেও পারবেন না। মাত্র ১৯ বছর বয়সে স্নেহা মন দিয়ে ফেলেছিল নিজেরই বোনের স্বামী কপিলকে। কপিল এই কথাটা বুঝতেও পেরেছিল। নিজের স্ত্রীকে যেখানে প্রাণপণ ভালোবাসত কপিল, সেখানে তার বোনের ভালোবাসাকে আটকানো ওর জন্য কঠিন হয়ে উঠেছিল। অন্যদিকে স্নেহা কপিলকে পাওয়ার জন্য যা খুশি তাই করতে রাজি হয়ে গেছিল, এবং অন্যদিকে স্নেহার এই গোটা খেলা থেকে অজ্ঞাত প্রীতির জন্য প্রয়োজনীয় ছিল যে ও নিজের বোনের এই ভুল পদক্ষেপগুলোকে আটকাক। চলুন দেখা যাক, প্রীতি কি স্নেহাকে আটকাতে সফল হবে? এটা তুমি কি করছো স্নেহা? ভালোবাসছি যা তুমি দিদির থেকে পাও না। দিদি আর আন্টি মন্দিরে গেছে, তাহলে এখন আমরা দুজন। তুমি, তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, তুমি জানো তোমার আমার সম্পর্কটা কিসের? আরে তুমি বাচ্চা ছিলে তখন থেকে জানি তোমাকে, আর আজও তুমি আমার কাছে একটা বাচ্চাই, বুঝলে? তুমি কেন বুঝতে পারছো না বলো? যেদিন থেকে তুমি আমাকে দিদি ভেবে কিস করেছো, সেদিন থেকে আমি তোমাকে পেতে চাই। পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, কিসব কথা বলছো তুমি? চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও, নয়তো তোমার দিদিকে সব বলে দেবো। ভুল করেও ভেবো না জামাইবাবু, তুমি হলে পুরুষ আর তোমার স্ত্রী প্রেগনেন্ট। আর এরকম অবস্থায় তো একজন পুরুষের ভুল হতেই পারে। দেখো, এরকম যেন না হয় যে তুমি আমার দিদির কাছে নালিশ করতে গেলে আর আর নিজেই ফাঁদে পড়ে গেলে। কি সব অদ্ভুত কথা বলছো তুমি? হ্যাঁ, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি তো তোমার প্রেমে পাগল হয়ে গেছি, তোমার জন্য এসব হয়েছে, তাই তুমি ঠিক করবে। ব্যাস, যা কিছু হয়েছে মাথা থেকে বের করে ফেলো। আমি এই কথাটা কাউকে বলবো না, কিন্তু হ্যাঁ, এরপরে কখনো যেন এইসব কথা তোমার মাথাতেও না আসে, বুঝেছ? যাও, বেরিয়ে যাও এখান থেকে। আই সেড গো।
বৌমা, হ্যাঁ মা। তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলুন না। স্নেহা এখন বড় হচ্ছে, তুমি তুমি তো ওকে একটু তোমার মতন করে গড়ে নিতে পারো। কিন্তু মা, সব ঠিকই তো আছে, তাহলে ওকে কি শেখাবো? হ্যাঁ, সবকিছু ঠিক আছে, কিন্তু ও যে ধরনের জামা কাপড় পরে সেটা না পরাই উচিত। আর সব সময় ও কপিলের গায়ে গায়ে লেগে থাকে। আরে ওটা তো মা জামাইবাবু শালীর আর কি। মজা। বৌমা, প্রত্যেকটা সম্পর্কের একটা সীমা থাকে। আমি বুঝতে পারছি মা, কিন্তু স্নেহা না এখনো অনেক বাচ্চা, আর কপিল অনেক বুদ্ধিমান। আমি জানি যে ও খুব ভালো করে জানে যে এটা কিভাবে ডিল করতে হবে। দেখো বৌমা, কপিল আমার ছেলে ঠিকই, কিন্তু পুরুষ বেশি দিন এসব থেকে দূরে থাকতে পারে না। এরা দুজনেই তোমার আপনজন, এদের তোমাকেই সামলাতে হবে। জামাইবাবু, সরি। কাল যা হয়েছে আমি জানি না কি করে হয়েছে সেটা। আই এম সরি। কফি। অ্যান্ড থ্যাঙ্কস জামাইবাবু যে তুমি দিদিকে কিচ্ছু জানাওনি, না হলে আমি লজ্জায় মুখ লুকোতে পারতাম না, নিজেকে ফেস করতে পারতাম না। আমার একটা বিষয় ভয় হচ্ছে, যদি ওরা জানতে পেরে যেত তাহলে আমাকে এখান থেকে পাঠিয়ে দিত, আর আমি এখান থেকে যেতে চাই না জামাইবাবু। আমি তোমাকে ছাড়া কি করে বাঁচবো? কি মিশিয়েছো তুমি কফিতে? ভালোবাসা, ভালোবাসা মিশিয়েছি। ড্রাগস মিশিয়েছো তুমি কফিতে? এবার আস্তে আস্তে এই ড্রাগের নেশাটা এমন চড়বে যে তুমি নিজেকে আমার হওয়া থেকে আটকাতে পারবে না। আস্তে আস্তে এই নেশাটা আরো বাড়তে থাকবে, আর তারপর তুমি কিছুই বুঝতে পারবে না যে আমরা কি করেছি। আর যতক্ষণে দিদি আর আন্টি মন্দির থেকে ফেরত আসবে ততক্ষণে তুমি আমার হয়ে যাবে। কপিল! জামাইবাবু কি করছো? দিদি দেখলি জামাইবাবু আমার সাথে কি করছিল? প্রীতি, আমার কথাটা বোঝার চেষ্টা করো। যা কিছু তুমি দেখেছো ঠিক দেখেছো, কিন্তু তাতে আমার ভুল ছিল না। স্নেহা অনেক দিন ধরে আমার পেছনে পড়েছিল, এর আগেও অনেকবার এরকম চেষ্টা করেছে। আচ্ছা, তো আগে তুমি আমাকে কেন কিছু বলনি? প্রীতি, আমি কি করে বলতাম? ও তো তোমার বোন, আর আমি এটা চাই না যে তোমাদের মধ্যে কোনো প্রবলেম হোক। ঠিক বলেছো কপিল, তুমি চাইতে না যে আমাদের মধ্যে কোনো প্রবলেম হোক, আর যেই তুমি ওকে একলা পেয়েছো সুযোগটা খুব ভালোভাবে কাজে লাগাচ্ছ। প্রীতি, ও আমার কফিতে ড্রাগস মিশিয়েছিল। ব্যাস কপিল ব্যাস, আর কত মিথ্যে বলবে তুমি? আর তাছাড়া নিহার কাছে ড্রাগ কোথা থেকে আসবে? আর তুমি তো এত নেশা করে নিয়েছিলে যে ওর উপরে। ছি, আমার তো বলতেও লজ্জা করছে। প্রীতি, আমার কথাটা তো শোনো তুমি একবার। প্লিজ। ব্যাস কপিল, চল স্নেহা। দিদি আমি কিচ্ছু করিনি, তোমার দিব্যি। হতে পারে আমার এই জামা কাপড়ের জন্য আর ক্লোজ ব্যবহারের জন্য জামাইবাবু এরকম করলো, আর আন্টিও আমাকে দোষ দিচ্ছে। আমি কিচ্ছু করিনি। তোমার মনে আছে যেদিন আমি তোমার শাড়িটা পরেছিলাম, ওই সময়ও জামাইবাবু সুযোগ নিয়েছিল।
এটা তুমি কি করছো? আমি স্নেহা। জানি আমি তো সেই জন্যই এসেছি। কিন্তু জামাইবাবু এটা ঠিক নয়। জামাইবাবু আর শাড়ির মধ্যে সব কিছু চলে। আর এমনিতেও এতদিন ধরে আমি তো আমার দিদিকে একবার ছুঁতেও পারিনি। তারপরে জামাইবাবু আমার উপর জোর করতে থাকে। আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচার, আর তারপর তুমি এসে গেলে। আমি তোমাকে অনেকবার বলতে চেষ্টা করেছি, কিন্তু তুমি বললে যে তোর জামাইবাবু এরকম করতেই পারে না, ও আমার ভরসা কোনোদিনও ভাঙবে না। তাহলে কি করতাম দিদি? আমি তোমার বিশ্বাস কি করে ভাঙতাম? চুপ কর স্নেহা। ভুল জারি হয়ে থাক, ভুলটা ভুলই হয়। এবার দেখতে হবে যেন এমনটা আবার কখনো না হয়। দেখ বাবা, ভুল যদি মেয়েরাই করে তাও পুরুষদেরই দোষী বলে মনে করা হয়। আমি তোকে অনেকবারই বলেছিলাম, কিন্তু তুই শুনিসনি। এখন দেখলি তো, যাকে ছোট বলে ভাবতিস সে কি কাণ্ডটা ঘটালো। তুমি এখন বলো মা, আমি এখন কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোকে আর কিছু করতে হবে না, এবারে যা কিছু করার আমিই করব। কাল যে ঘটনাটা ঘটেছে সেটা ততদিন ঘটবে যতদিন স্নেহা এই বাড়িতে থাকবে। আমি কালই ওর বাবাকে ফোন করে এখানে ডাকছি, আর ওনাকে বলছি এখান থেকে ওকে নিয়ে যেতে। আপনি আমাকে পাঠানোর আগে, তার আগে আমি এমন কিছু একটা করব যাতে এখান থেকে যেতেই না হয়। এবার আমি দেখব আমাকে এই বাড়ি থেকে কে বের করতে পারে। সাবধানে চলাফেরা করবি। এবার দেখলি না কি হলো? দিদি, আমার ঘুম পাচ্ছিল, আর ওখানে একটু জল পড়েছিল, তাই স্লিপ খেয়ে গেছি। তুমি একদম ভেবো না, আমি এরপর থেকে খেয়াল রাখবো। আমি আমার রুমে আছি, কোনো দরকার হলে কল করে নিস, ঠিক আছে? ওকে। বাহ, কি উপায় বের করেছো তুমি এই বাড়ি থেকে না যাওয়ার জন্য। নিজের মাথা ফাটিয়ে এখানেই থেকে গেলে। এই কাঁটাটা, এটা কতদিন থাকবে? যেদিন ভালো হয়ে যাবি সেদিন তোকে এক মুহূর্ত এখানে রাখবো না। না আমাকে কেউ এখান থেকে বের করতে পারবে, আর না কপিলকে আমার হওয়া থেকে কেউ আটকাতে পারবে। কি বললি তুই? আমাকে চ্যালেঞ্জ করলি? আরে এক সেকেন্ডও লাগবে না আমার তোকে এই বাড়ি থেকে ধাক্কা দিয়ে বার করতে, বুঝেছিস? গায়ে হাত দিয়ে তো দেখুন, তারপর আমিও আপনাকে বলবো আমি কি জিনিস। আন্টি, আমি না ভয় পাই না। কপিলকে আমি নিজের করার জন্য সব কিছু করতে পারি, সব কিছু। বড্ড বাজে বকছিস তুই। আমার তো আছে, কিন্তু বোধহয় আপনাদের সবার নেই। যদি কপিল আর আমার মাঝখানে কেউ আসার চেষ্টাও করেন, সুইসাইড করে আপনাদের ফাঁসিয়ে দেব। অপরাধ আগুনের ফুলকির মতো হয়, যা দেখা মাত্রই নিভিয়ে দেওয়া উচিত। তা না হলে এই ফুলকি আগুনে পরিণত হয়ে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। এই ফুলকিকে হাওয়া দেয় রাগ এবং জেদ। স্নেহা যা কিছু করছিল জেদের বশেই করছিল। ওর সঙ্গে কথা বলে ওকে বুঝিয়ে। হতে পারে যে এই পদ্ধতিতে সময় লাগতো, কিন্তু স্নেহ আর ভালোবাসা দিয়ে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যেত। রাগ এবং জেদের মাধ্যমে অপরাধীর অপরাধ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কপিলকে না পাওয়ার ব্যর্থতা, কি হতে চলেছে স্নেহার পরের পদক্ষেপ, আর নির্মলা দেবী নিজের ভেঙে যাওয়া পরিবারকে আবার জোড়া লাগাতে কি সক্ষম হবেন? কারণ একমাত্র উনিই ছিলেন যিনি স্নেহার সমস্ত চাল আস্তে আস্তে ধরতে পারছিলেন।
চলুন দেখা যাক। প্রীতি, একবার, শুধু একবার আমাকে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ দাও, শুধু একবার। তুমি আমার ছোট বোনের সঙ্গে এসব কিচ্ছু করিনি আমি, কিচ্ছু করিনি আমি প্রীতি। এবার তোমাকে আমি কি করে বিশ্বাস করাই? আমি নিজের চোখে দেখেছি কপিল, সবকিছু যখন আমি নিজের চোখে দেখেছি, তারপর আর কি সত্যি বাকি আছে? প্রীতি, যেটা তুমি নিজের চোখে দেখেছো সেটা তো ভুলও হতে পারে। ও তোমার বোন, আমি জানি তুমি ওর উপরই বেশি বিশ্বাস করবে। না কপিল, ও আমার বোন বলে নয়, কারণ আমি একটা মেয়ে সেজন্য। আর আমি জানি যে কোনো মেয়ে কখনো এমন নিজের চরিত্রের উপর কালি মাখাবে না। ঠিক আছে, আমি মেনে নিচ্ছি আমি ভুল, কিন্তু প্লিজ প্রীতি, প্লিজ তুমি কান্নাটা থামাও। এটা বাচ্চার জন্য ঠিক নয়, ওর স্বাস্থ্যের জন্য ভালো নয় প্রীতি। প্রীতি, বাচ্চা তো পরেও আসতে পারে। তোমাদের সম্পর্কের যে ক্ষতি হয়েছে সেটা নিয়ে ভাবো। আরে তোমরা এখানে ঝগড়া করছো আর ওকে দেখো নিশ্চিন্তে ঘুমোচ্ছে। সত্যি বৌমা, তোমার জন্য আমার কষ্ট হচ্ছে। তুমি সত্যি বুঝছো না নাকি বোকা? তোমার বোন তোমার চোখের আড়ালে এত কিছু করছে আর তুমি কি কিচ্ছু জানো না? এখনো তুমি ওরই পক্ষ নিচ্ছ। মা, মা প্লিজ, তুমি প্রীতিকে কোনো কথা শুনিও না। এরকম অবস্থায় ওকে কোনো রকম দোষারোপ করা ঠিক নয় মা। কে ঠিক কে ভুল সেটা সময়ের সঙ্গে সঙ্গে জানা যাবে। তুমি চলো তো মা, প্লিজ চলো। স্নেহা, আবার চলে এসছো? আরে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? যাও যাও এখান থেকে। তুমি শুধু শুধু এত কেন চিন্তা করছো? এতে এত কি বা ভাবার আছে বলো? তুমি দিদিকে এত ভালোবাসো, ওর প্রতি তুমি এত অনেস্ট, কিন্তু কি লাভ বলো? তুমি দেখো এখানে আলাদা শুয়ে আছো, বউ তো তোমাকে ভালোবাসা দিচ্ছে না, আর যে তোমাকে ভালোবাসতে চায় তাকেই ভালোবাসতে দাও। স্নেহা, তোমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, প্লিজ যাও এখান থেকে। প্রবলেম তো তুমি বাড়াচ্ছ জামাইবাবু। তুমি কেন বুঝতে চাইছো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি? দেখো, তুমি দিদির সাথেই থাকো, কিন্তু আমাকে ভালোবাসতে থাকো। তুমি দিদির কাছে ক্ষমা চেয়ে নাও আর কান্নাকাটির নাটক করো, যেমন আমি করেছিলাম। দিদি তোমাকে ক্ষমা করে দেবে। লজ্জা করে না তোর? নিজের দিদির বরের সাথে এরকম করতে, নিজের দিদিকে মিথ্যে কথা বলতে লজ্জা করে না তোর? হ্যাঁ, লজ্জা করে না আমার। ভালোবাসি আমি কপিলকে, আর ভালোবাসায় কিচ্ছু ভুল হয় না। নেহা, ওটা ভালোবাসা নয়, ওটা লালসা। দিদি তুমি কি জানবে ভালোবাসা আর লালসার পার্থক্য কি? তোমার সিথির এই সিঁদুর, তোমার বিয়ে হয়ে গেছে তো সেটা ভালোবাসা, আর আমার বিয়ে হয়নি তো সেটা লালসা। নেহা, পাগল হয়ে গেছিস? পাগল হয়ে যা খুশি তাই বলছিস? যা মুখে আসবে তাই বলবি? কমপক্ষে সম্পর্কের কথা তো মনে রাখবি। যা মুখে আসছে যা মুখে আসছে বলে যাচ্ছিস। ব্যাস ব্যাস, নিজের কথা চিন্তা করো প্রীতি। এইরকম অবস্থায় তোমার উত্তেজিত হওয়াটা ঠিক নয়। কি করে করব কপিল? যার নিজের আপন বোন আমার ঘর ভাঙার চেষ্টা করছে, আমি কি করে নিজেকে সামলাই? প্রীতি প্লিজ। বৌমা, কপিল ঠিকই বলছে। আরে এই মেয়েটার থেকে আমরা আর কি আশা করতে পারি? অন্যের জন্য আমরা কেন ঝগড়া করব? আর এই মেয়েটা, এর ব্যবস্থা তো আমি এক্ষুনি করছি। হ্যালো, শুনছেন?
আপনি বলুন তো এই মেয়েটাকে কে বিয়ে করবে? আর যদি কেউ বিয়েও করে হয়তোবা তার সংসারই শেষ করে দেবে। এ সবই লালন পালনের ফল। দেখুন, যদি সম্ভব হয় ক্ষমা করে দেবেন। কপিল আর আমাকে কেউ আলাদা করতে পারবে না, আর যে এটা করবে তাকে আমি সারা জীবনের মতো সরিয়ে দেব। সেটা যদি আমার নিজের দিদি হয় তবুও। নেহা, চল, সময় হয়ে গেছে, চল। চলো। দিদি, সরি। দিদি, আমার মাথায় ভীষণ ব্যথা করছে, আমাকে এক কাপ কফি বানিয়ে দেবে? তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। কপিল নয়, আমি তোমাকে হারাতে পারবো না। ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। না না জামাইবাবু, আমার কফি দরকার নেই। মনে হচ্ছে এ তোমার হাতের কফি খেতে চাইছে না, আমি বানাচ্ছি। দিদির জন্য প্ল্যানটা করেছিলাম, কিন্তু মনে হয় এই মৃত্যুটা আপনার ভাগ্যে লেখা আছে আন্টি। মা, পেশেন্ট এখন ভালো আছে, আপনারা কি দেখা করতে পারেন? বাবা, আমার মনে হচ্ছে এই সব কিছু স্নেহা করেছে। স্নেহা? হ্যাঁ, হঠাৎ করে কফি চাইলো, আর সিঁড়িতে আগে থেকেই তেল ছিল। এসব ও জেনে বুঝেই করেছে। স্নেহা এসব কেন করবে? আরে ও তো পাগল, যা খুশি করতে পারে। ও আমাকে বলেছিল যে কপিল আর ওর মধ্যে যেই আসুক না কেন তাকেও মেরে ফেলবে। বাবা, তোমরা ওর নামে পুলিশে কমপ্লেন্ট করো। প্রীতি, কি হয়েছে তোমার? ডক্টর, নার্স। 1 মাস পর প্রীতির ডেলিভারি আছে, আর ওনার এখন রেস্টের প্রয়োজন। ওনাকে দেখে মনে হয় উনি সবসময় চিন্তা করেন। প্রীতিকে বলুন ওনাকে ঘরে আরাম করতে। ঠিক আছে ডক্টর। তুই তো জানিসই যে আমি ছোটবেলা থেকে ভীষণ জেদি। আমার আসলে যেটা চাই সেটা পাওয়ার জন্য আমি যা ইচ্ছে করতে পারি। যতক্ষণ তুই বেঁচে আছিস ততক্ষণ আমাদের সম্পর্ক মৃত। বাই। স্নেহা, তুই 2 মিনিটের জন্য বাইরে যা, আমার বাবার সাথে কিছু দরকার আছে। পরিষ্কার করেই বল না যে আমার ব্যাপারেই কথা বলতে চাস। স্নেহা প্লিজ। বাবা, এখন যা সব হয়েছে, স্নেহা আরেকটা সুযোগ পেয়ে যাবে এখানে থাকার। তুমি প্লিজ ওকে বাড়িতে নিয়ে যাও। ও যতই জিদ করুক, যতই বাহানা দিক, কিন্তু প্লিজ তুমি ওর কথা শোনো না। মা, তোকে এই অবস্থায় ফেলে আমি কি করে যাব? বাবা, এখন প্রীতির খেয়াল রাখার জন্য আমি আছি। যদি প্রয়োজন হয় তাহলে নার্স রেখে নেব, কিন্তু স্নেহার এখান থেকে চলে যাওয়াটাই ভালো।
জানি না নিজের জেদ পূরণ করার জন্য ও আরো কি করবে। আর তাছাড়া এসব তো ওই করেছে। এই যে হ্যালো, আমি কিছুই করিনি, এটা একটা অ্যাক্সিডেন্ট। আর তোমাদের এখনো মনে হয় না যে আমিই দোষী? তাহলে আমি কাল সকালেই বাড়ি থেকে চলে যাব। খুশি? বাবা, আমি একটু হসপিটালে যাচ্ছি। মা ওখানে একা আছে তো। কপিলকে আমার থেকে আলাদা করবি? আমার থেকে কেড়ে নিবি তুই? একবার প্রাণ বেঁচে গেছে বলে তুই তো নিজেকে ভীষণ স্মার্ট ভাবতে শুরু করেছিস। যতদিন তুই বেঁচে থাকবি ততদিন অবধি কপিল আমার হবে না। এবার আমি দেখব তুই কিভাবে বেঁচে যাস। তোকে তো এবার মরতেই হবে। তোমার ভাগ্যের জোর আছে দিদি, এত চেষ্টা করার পরেও বেঁচে গেছো। কিন্তু এবারে নয়, এই ওষুধগুলো খেলেই সোজা ওপরে চলে যাবে আর কপিল আমার হয়ে যাবে। প্রীতি, প্রীতি, মা ওঠ, ওষুধ খাবার সময় হয়ে গেছে। এই দিনে খাবার ওষুধ কোনটা? ওটাতেই থাকার কথা বাবা। এখানে নেই তো মা? একবার একটু কপিলকে জিজ্ঞেস কর। হ্যাঁ, আমি করছি। হ্যাঁ প্রীতি, বলো, সব ঠিক আছে তো? সব ঠিকই আছে, কিন্তু ওষুধে কোনো চেঞ্জ আছে কি? প্রেসক্রিপশনের সাথে মিলছে না। না তো, প্রেসক্রিপশন তো চেঞ্জ হয়নি, একই ওষুধ আছে। আচ্ছা, হয়তো আমারই কোনো কনফিউশন হয়েছে। ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি। তুমি কতক্ষণে আসবে? দাঁড়াও দাঁড়াও, তুমি কোনো ওষুধ খেও না। আমি কিছুক্ষণের মধ্যেই মাকে নিয়ে বাড়ি আসছি। আমি দেখে তোমাকে ওষুধ দেবো। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আমি আসছি এক্ষুনি। স্নেহা, তুই এখানে কি করছিস? যা তাড়াতাড়ি তৈরি হয়ে নে, তোকে এবার বেরোতে হবে। প্রীতি, বাবা, স্নেহা, স্নেহা, আমাদের দুজনকে আলাদা করে দিবি? দেখ স্নেহা, তুই তুই পাগল হয়ে গেছিস কি? আমি দিদি তোর। তোকে মেরেই দেব। আমার কাছে ভালোবাসাটাই সবার আগে। পাগল হয়ে গেছো নাকি? বৌমা, কেউ এগোবে না, নয়তো আমি ওকে মেরে ফেলবো। তুমি পুরো পাগল হয়ে গেছো। পাগল তো তোমরা হয়ে গেছো, যারা আমার ভালোবাসা বুঝতে পারছো না। তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমি সবসময় তোকে মারতে চেষ্টা করে গেছি, আর তুই সবসময় বেঁচে গেছিস। এবার তোকে তো মরতেই হবে, আজ কেউ বাঁচাতে পারবে না। মা, তুমি তাড়াতাড়ি পুলিশকে ফোন করো তো। হ্যাঁ, ওকে ধর।
জেদ আর রাগের বশে এসে স্নেহা অনেক অপরাধ করেছে। ও নিজেরই হাতে নিজের বোনকে খুন করে ফেলে। কপিল নিজের স্ত্রীর সাথে সাথে নিজের সন্তানকেও হারালো। যে ভালোবাসাকে পাওয়ার জন্য স্নেহা এত সবকিছু করলো, সেই ভালোবাসাও পেল না। শুধু তাই নয়, তার সাথে ওর বোনের ভালোবাসাটাও কেড়ে নিল। আজ স্নেহা জেলে আছে। ও নিজের সমস্ত অপরাধ স্বীকার করেছে। বন্ধুরা, স্নেহার এই গল্প আমাদের অনেক কটা সাজেশন দেয় যে মানুষ কখনো কখনো সবকিছু পাওয়ার জেদে নিজের অনেক কিছু হারিয়ে ফেলে। স্নেহার সঙ্গেও এটাই হয়েছে। এরই সঙ্গে আমি অমিত পাচৌরি আজকের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে এক সত্য এবং চাঞ্চল্যকর ঘটনার সাথে নিয়ে। ততক্ষণ মনে রাখবেন, ক্রাইমের থেকে বাঁচতে গেলে অ্যালার্ট থাকতে হবে। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।